ভঙ্গুর অর্থনীতির মধ্যে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে এনবিআরকে জনগণের আস্থার জায়গা তৈরি করতে হবে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিজিটাল কর ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে করদানে উৎসাহিত করতে হবে। ইউসুফ আলী রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের প্রভাব থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ রাজস্বের উৎস বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে এনবিআরকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। বর্তমানে দেশে ট্যাক্স জিডিপি রেশিও এখনও সক্ষমতার তুলনায় অনেক কম। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। ডাটা ভিত্তিক আধুনিক কর প্রশাসন গড়ে তোলার উপরও জোর দেন তারেক রহমান। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল 4টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে এবার 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের নাম প্রস্তাব করা হয়। রোববার যাচাই বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হলো নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস পিঙ্ক বাস। রাজধানীতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ব্যবস্থা নিতে হবে। নতুন এই উদ্যোগে খুশি নারী যাত্রীরা সরকারকে সাধুবাদ জানিয়েছেন। শবনম অবিনীর রিপোর্টে বিস্তারিত। প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা নানা প্রয়োজনে গণপরিবহনে চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েন নারীরা। বাসে ওঠার সময় ধাক্কাধাক্কি, অতিরিক্ত ভিড় কিংবা আসন না পাওয়ার মতো অভিযোগও দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে নতুন এক উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী ঢাকা ও চট্টগ্রামে শুধু নারী যাত্রীদের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস পিঙ্ক বাস। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে
এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। নতুন এই পরিবহন সেবায় স্বস্তির আশা নারী যাত্রীদের। 100% নিরাপদ বোধ করছি যে যেহেতু চালকও নারী, কন্ডাক্টর নারী এবং যাত্রীরাও নারী, সেহেতু আমি মনে করছি যে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে আমার কোনো সমস্যার সম্মুখীন হব না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এই প্রথম নারী চালক, নারী কন্ডাক্টর সব, আমরা যে নারীরা এত নিরাপদে যে একটা উদ্যোগ, আমি আশাবাদী এবং যথেষ্ট পরিমাণ আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রীর যে এই উদ্যোগ আমাদের জন্য, যে নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য চলাফেরার ক্ষেত্রে, এতে আমরা অনেক আশাবাদী। এই সরকার আসার সাথে সাথে সেটা বলার সাথে সাথে সেটা বাস্তবায়ন করেছি। এর মতো আসলে বড় প্রাপ্তি আমি আর কোনো সরকারের ক্ষেত্রে দেখি নাই। তবে নির্ধারিত রুটে পর্যাপ্ত বাস, সময়সূচি মেনে চলাচল এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কথাও জানান যাত্রীরা। কোনো ধরনের আতঙ্ক লাগতেছে না, কারণ ওনারা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, 180 দিন হচ্ছে ট্রেনিং করে হচ্ছে ওনারা এখানে উঠছে, এজন্য আমাদের কোনো ভয় লাগতেছে না, সবাই হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। আজকে উদ্বোধন হলো এত ভালো একটা উদ্যোগ মেয়েদের জন্য, নারীদের জন্য, তো ভয়ের কিছু আমি বলে মনে করি না। তবে ইনশাল্লাহ আমরা রাস্তা দাপিয়ে বেড়াবো, এটাই আশা করি। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে যখন নানা প্রশ্ন, তখনই সরকারি উদ্যোগে চালু হলো নারীদের জন্য আলাদা করে শুধুমাত্র নারী চালক, নারী যাত্রী এবং নারী কন্ডাক্টর নিয়ে মহিলাদের জন্য আলাদা পিঙ্ক কালার বাস সার্ভিস। এখন উদ্যোগটা কতটা সফল হবে তা দেখার বিষয়। সকলের প্রত্যাশা, অতীতের সব উদ্যোগের মতো এটাও যেন হারিয়ে না যায়। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এদিকে চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। দুপুরে নগরী কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রোডে এই বিশেষ সার্ভিসের উদ্বোধন করা হয়। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য ইরশাদুল্লাহ, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক এবং পুলিশ সুপার মাসুদ আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় যাতায়াতে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা যাত্রীদের। আমরা ভার্সিটি স্টুডেন্ট, তো আমাদের বাসা অনেক দূরে, তো আমরা চেষ্টা করব সরকারদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে এটা দূরগামী করা হয়, যেন শুধু শহরের মাঝখানে সীমাবদ্ধ যেন না থাকে। আসলে এটা নারীদের জন্য অত্যন্ত ভালো একটি উদ্যোগ বলে আমি মনে করি। যেহেতু এটা প্রথমবার উদ্যোগ, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আশা করছি আর ভালো কিছু হবে। বিআরটিসির থেকে ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে এই জায়গায় আসছি। আশা করি রাস্তাঘাটে আমাদের কোনো সমস্যা হবে না। বিএনপি স্থায়ী কমিটিতে সদ্য স্থান পাওয়া 4 নেতা দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশ ও জনগণের কল্যাণে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। স্থায়ী কমিটিতে সদ্য স্থান পাওয়া দলটির 4 নেতা রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। ফাতিহা পাঠ শেষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদে স্থান পাওয়া এই 4 নেতা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ দিব, চেষ্টা করব ওরা যে কর্মসূচিগুলো আছে সেটা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য। আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে যেন এই দায়িত্ব পালন করি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। দলের সাথে জনগণের এবং সরকারের সাথে জনগণের একটি মজবুত সেতু নির্মাণ করাই মূল লক্ষ্য বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্যরা। দলের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব, আমরা সরকারের সাথে
জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। পদ বা মর্যাদার বিষয় নয়, স্থায়ী কমিটিতে স্থান পাওয়ার মাধ্যমে জনগণের সেবা করার নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা। যে দর্শন দলের, সেই দর্শনকে বুকে ধারণ করেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আমরা দায়িত্ব পালন করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই চারজনই ভূমিকা রাখব। সমাধিস্থল প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল নামে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ আইজিপি এবং এনসিবির অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, মতিঝিলে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেছেন, কারাগার শুধু বন্দীদের আটক রাখার স্থান নয়, এটি একই সঙ্গে নিরাপত্তা, সংশোধন, মানবিকতা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ লক্ষ্যেই গত 2 বছরে কারা বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, জনবল নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে নিরাপত্তার পাশাপাশি বন্দীদের সংশোধন ও পুনর্বাসন এবং কারা কর্মকর্তা কর্মচারীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও কল্যাণ সমান গুরুত্বপূর্ণ হবে। আমরা ওয়াটার ফিল্ট্রেশন প্লান্ট, যে বটলিং প্লান্ট, এটাও বন্দীরা কাজ করবেন। এছাড়া আরও নানামুখী উৎপাদনমুখী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি অদূর ভবিষ্যতে ওপেন জেল কনসেপ্টের আলোকে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যাবে, যেখানে আমরা প্রাইভেট পার্টনারশিপ বেসিসে কিছু হালকা এবং মাঝারি স্থাপনা, উৎপাদনমুখী স্থাপনা তৈরি করতে পারবে এবং যার মাধ্যমে বন্দীরাও কাজ করতে পারবেন, উৎপাদনমুখী হবেন, সরকারও রাজস্ব সেভ করবে এবং বাইরের ইনভেস্টররা তারাও কিন্তু তাদের প্রফিট এখান থেকে ড্র করতে পারবেন। শিল্পাঞ্চলের সাভারে দিন দিন বেড়েই চলছে অপরাধের মাত্রা। জননিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন আগে ভাড়াটিয়ার সঠিক পরিচয় যাচাই ও তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে সাভারে মানা হচ্ছে না এই নিয়ম। এই সুযোগে ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি। সাভার প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উপকণ্ঠের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার। জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এখানে আসেন হাজারো মানুষ। কিন্তু মানুষের এই স্রোতের আড়ালেই কখনো কখনো বাসা ভাড়া নিয়ে গড়ে উঠছে অপরাধের আস্তানা। গত 11ই আগস্ট দক্ষিণ শ্যামপুরের একটি ভাড়া বাসায় রাতভর অভিযান চালিয়ে বোমাসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। তদন্তে সামনে আসে স্বামী স্ত্রীর পরিচয়ে ভুয়া তথ্য দিয়ে বাসা ভাড়া নিয়েছিল তারা। বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের যে ইনফরমেশন, এইগুলো আপডেট করার জন্য আমরা ইতিমধ্যে সুনির্দিষ্ট ফর্মে সেই তথ্য সংগ্রহ শুরু করেছি। এই সাস্টেনেবল মডেলের মাধ্যমে কিভাবে করা যায় সেই নিয়ে আমরা আমাদের যেই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আমরা ইভালুয়েট করছি। শুধু বোমা তৈরির আস্থানাই নয়, ভুয়া পরিচয়ে বাসা ভাড়া নিয়ে পরিকল্পিত হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার এ অঞ্চলে। নিরাপত্তা বিশ্লেষক ও নাগরিকদের মতে অপরাধ সংগঠনের পর ব্যবস্থা নেওয়ার চেয়ে অপরাধের আগেই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। আর এক্ষেত্রে কার্যকর হাতিয়ার হতে পারে ভাড়াটিয়া নিবন্ধন। যথাযথ এনআইডি কার্ড এবং এই ভাড়াটিয়া চুক্তি এবং ভাড়াটিয়া ফর্ম পূরণ, এগুলোর দিকে এবং এই প্রতিরোধ করার কাজে সম্পৃক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি হয়ে পড়েছে। তবে বাস্তবতা ভিন্ন। অনেক বাড়ির মালিক ও ভাড়াটিয়াই জানেন না ভাড়াটিয়া তথ্য ফর্মের কথা।
আবার জানলেও ফর্ম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়ার ঝামেলায় অনেকেই এড়িয়ে যান পুরো প্রক্রিয়া। 2022 সালে আমার একটা ফর্ম দিছিল ভাড়াটিয়াদের জন্য, সেটা পূরণ করে রাখছিলাম। একবার ফর্ম জমা নিছিল, তারপরে থেকে আর কেউ জমা নেয়নি। ফর্ম আছে এটা জানি, কিন্তু কোথায় পাবো বা কিভাবে পাবো, এটা কোথায় পূরণ করে কার কাছে দিব, এই ধরনের কোনো নীতিমালা কাউকে খুঁজে পাই না। ভাড়াটিয়া হিসাবে যে আমরা একটা থানা থেকে একটা ফর্ম ফিল আপ করা লাগে এটা আমরা জানি নাই। আমি শুনছি বাড়িটাকে সচেতন করবার, আমরা করিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে ভাড়াটিয়া নিবন্ধন আরও কার্যকর করা প্রয়োজন। তবে এজন্য পুলিশ, বাড়ির মালিক ও ভাড়াটিয়া তিন পক্ষেরই সমন্বিত উদ্যোগ দরকার। আমি এখন থেকে আরো সচেষ্ট হব যাতে এই ব্যাপারগুলা জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি, এবং এটার জন্য যা যা গণসচেতনতা তৈরি করা দরকার ইনশাল্লাহ আমরা সেটা এখন থেকে করব। গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভারে দিন দিন অস্থিরতা বেড়েই চলছে। আর এই অস্থিরতার লাগাম টেনে ধরতে হলে ভুয়া পরিচয়ে বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টি প্রতিরোধ করা অতীব জরুরি। বাড়িওয়ালা ভাড়াটিয়ার সচেতনতা, পাশাপাশি প্রশাসনের তদারকি এখন সময়ের দাবি। আসাদুজ্জামান খাইরুল, মাই টিভি, সাভার। রাজধানীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে সিএনজি সংকট। কয়েকদিন আগেও যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চালকদের, এখন অনেক পাম্পেই নেই দীর্ঘ লাইন। স্বাভাবিক হচ্ছে সরবরাহ পরিস্থিতি, এতে স্বস্তি ফিরেছে সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মধ্যে। তবে সংকট পুরোপুরি কেটেছে কিনা তা নিয়ে রয়েছে কিছুটা সংশয়। সাদিয়া হক ময়ূর রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগেও গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে চালকদের। অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলেনি গ্যাস। অনেক সময় সিরিয়ালে থাকতে হয়, গ্যাস নিতে দেরি হয়। অনেক সময় দেখা যায় 3 ঘন্টা বৈশা থেকে 100 টাকা 150 টাকার গ্যাস পাওয়া যায়। কোনো ঠিক নেই, এখন প্রেসারের উপর আপনার নির্ভর করে যে কত টাকা ঢুকবে। এখন সেই চিত্র অনেকটাই বদলেছে। পাম্পে গাড়ির চাপ কমেছে দীর্ঘ অপেক্ষার সময়ও। ফলে দ্রুত সিএনজি নিয়ে গন্তব্যে ফিরতে পারছেন চালকরা। এখন তো অপেক্ষা করি না, এখন তো 15-20 মিনিট লাগবে। আজকে কম সিরিয়াল, মোটামুটি সব জায়গায় দেখলাম গাবতুলো ক্লিয়ার আছে, কল্যাণপুরে গেছিলাম, কল্যাণপুর ক্লিয়ার আছে। গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে কমছে রাস্তার উপর লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি ও গাড়ির চাপ, এমনটাই বলছেন পাম্প কর্তৃপক্ষ। গত রাত্রি থেকে আপনার গ্যাসটা আসতেছে, এলএনজি শিফট করে আসছে, তো এই কারণে ওনারাও ছাড়ছে আমাদের লাইনে, আমরা কোনো গ্যাস এই লাইনে থেকে আমরা দিচ্ছি। তবে চালকদের দাবি সাময়িক স্বস্তি নয়, প্রয়োজন দীর্ঘস্থায়ী সমাধান। গ্যাস বন্ধ নয়, গ্যাস পাচ্ছি কম, সরবরাহ নাই। তো আমরা চাই যে এদেশের যে সাধারণ জনগণের উপরে একটা শান্তি আসুক বা স্বস্তি আসুক, এবং আমাদের তেল গ্যাস সংকটটা নিরাময় করুক সরকারে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ প্রতীক্ষার পর অতিরিক্ত গতির লাগাম টানতে আজ থেকে মহাসড়কে চালু হয়েছে প্রযুক্তি নির্ভর এআই ক্যামেরা। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছে সাধারণ মানুষ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই আবার গুনতে হবে জরিমানা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে সচল রয়েছে 1427টি এআই ক্যামেরা, আর কুমিল্লার 105 কিলোমিটার অংশে রয়েছে 199টি ক্যামেরা। অতিরিক্ত গতি, ডাকাতি কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে যানবাহন শনাক্তকরণেও কাজ করবে এসব এআই ক্যামেরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাসড়কে চলাচলকারীরা। ইটিনের যারা বিশেষ করে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এবং বাসও অনেক সময় দেখা যায় অনেক বেপরোয়াভাবে চালায়, এগুলো আসলে কমে আসবে। জনকল্যাণে অবশ্যই এগুলা তার সুফল ভোগ করবে জনগণ। আগে আমাদেরকে চিন্তা গিয়ে রাস্তায় দৌড়িয়ে ধরতো, এখন হয়তো ক্যামেরা থাকাতে হয়তো নাও ধরতে পারে। গাড়ি ঘোড়া যে চলবে, নিয়ন্ত্রণ ভালোভাবে থাকবে, অ্যাক্সিডেন্ট কম হবে। আর অ্যাক্সিডেন্ট হইলে এটা যে হাইওয়ে পুলিশ এটার মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে পারবে। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে আইনের কঠোরতার পাশাপাশি চালক, হেল্পার ও যাত্রী সাধারণকেও এগিয়ে আসতে হবে। এইটার মাধ্যমে আমরা রোডে যত প্রকার ডাকাতি, ছিনতাই, ছোটখাটো ক্রাইম, বড় ধরনের দুর্ঘটনা, হাইওয়ে হলো বাংলাদেশের হার্ডলাইন, অর্থনীতির মূল চাকা, এইটাকে নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব।
হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্য করলে অটোমেটিক হয়ে যাবে মামলা। এই প্রযুক্তির ফলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজেরাই করতে পারবেন মামলা নিষ্পত্তি। এই ক্যামেরাগুলো ইউজ করে আমরা মামলার অটোমেশন কার্যক্রমটা হবে। সে অপরাধ ডিটেক্ট করে মামলা হয়ে যাবে, সংশ্লিষ্ট যে গাড়ি ব্যবহার করে তার মোবাইলে মেসেজ চলে যাবে এবং ফাইনের পরিমাণটা সে জানতে পারবে। এআই ক্যামেরার নজরদারির ফলে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে। পাশাপাশি দুর্ঘটনা কমাতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। বগুড়ায় আইনি জটিলতায় প্রায় 1 দশক ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে জেলার 816টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে আইনি জটিলতা এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের রিপোর্টে বিস্তারিত। প্রধান শিক্ষক নেই, তাই সহকারী শিক্ষকই সামলাচ্ছেন বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব। দাপ্তরিক কাজ আর শ্রেণীকক্ষ দুই দায়িত্বই একসঙ্গে পালন করতে গিয়ে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। দীর্ঘদিনের এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক পরিবেশ। যেগুলোতে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক শূন্যতা আছে, যার কারণে বাচ্চাদের পড়া অনেক ক্ষতি হচ্ছে। টিচাররা ঠিকমতো বাচ্চাদের সময় দিতে পারে না। প্রধান শিক্ষক নেই, সে সমস্ত স্কুলে পাঠদানের ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাই, সে সকল বিদ্যালয় স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ চাই। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজ, শিক্ষক সমন্বয়, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ সবকিছুই সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষকদের। প্রতিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক পদ শূন্য যেগুলো আছে সেগুলো পূরণ হবে বলে পড়াশোনার মান ভালো হবে। মানে প্রধান শিক্ষক এবং সহকারী শূন্য পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে দ্রুতই স্কুলের অনেক উন্নতি হবে। এবং প্রধান শিক্ষক না থাকায় স্কুলের শ্রেণী কার্যক্রম এবং প্রশাসনিক দিকটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এজন্য একজন প্রধান শিক্ষকের স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে অসন্তোষ অভিভাবকরাও। আইনি জটিলতা সমাধান হয়েছে জানিয়ে দায়িত্বরত কর্মকর্তা জানালেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই সংকটের সমাধান হবে। আমাদের আইনি যে জটিলতা ছিল এটা নিরসন হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমাদের সম্পূর্ণ পদ্ধতিতে কাগজপত্র আমরা উপজেলা পর্যায়ে থেকে আমরা পেয়ে যাব। তারপর এটা ঢাকা পাঠাবো। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুবই তৎপর, এই বিষয়ে জরুরি ব্যবস্থা নেবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবে বগুড়ায় 12টি উপজেলায় 816টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য প্রধান শিক্ষকের পদ। সবচেয়ে বেশি গাবতলীতে 164টির মধ্যে 104টি বিদ্যালয়ে চলছে প্রধান শিক্ষক ছাড়াই। সারিয়াকান্দি ও ধনুটে 98টি, শিবগঞ্জে 79টি, শেরপুরে 73টি, সোনাতলায় 71টি এবং কাহালুতে 64টি বিদ্যালয়ের নেই প্রধান শিক্ষক। বগুড়া থেকে লতিফুল করিম, মাই টিভি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময় মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতদের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় 3 ঘন্টা পর সকাল 8টার দিকে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। ভোররাতে মহাসড়কের পাটথারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক জানান, শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপের থাকা 2 ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপ চালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 6 বছর আগে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুরের কজুরি বাজার পর্যন্ত 8 কিলোমিটার পাকা সড়ক। অথচ বাঁধ উঁচু করার পর 2 বছর ধরে সেই সড়কই এখন কাঁচা। বর্ষার কাদা, শুকনো মৌসুমের ধুলা আর খানাখন্দে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি এইচ মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। পিচ ঢালা সড়ক ছিল, এখন শুধু মাটির পথ। কোথাও কাদা, কোথাও ধুলা, আবার কোথাও বড় বড় গর্ত।
2 বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু করতে সড়কের ওপর মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। এরপর দীর্ঘ সময় পেরোলেও সড়কটি আর আগের অবস্থায় ফেরেনি। সৈয়দপুর, পাঁচিল, রূপসী ও খোকসাবাড়ি সহ বিভিন্ন স্থানে সড়ক এখন যান চলাচলের প্রায় অনুপযোগী। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এই পথে 2 উপজেলার প্রায় 20টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল। এনায়েতপুর হাসপাতালে যাওয়া রোগী, শিক্ষার্থী, তাঁত, ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। আগে রাস্তা পাকা ছিল, সব লোকজন যাওয়া আসা করতে সুবিধা ছিল। এখন তো বিরাট অসুবিধা হয়েছে। এখন তো মানুষজন ভ্যান নিয়ে আসতে পারে না, গাড়ি নিয়ে আসতে পারে না। হাইটা যাও কষ্ট, সাইকেল নিয়ে যাও কষ্ট, যানবাহন তো চলাচল করা পারে না। এইখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, না চলতেছে কোনো গাড়ি, না হেঁটেও আসা সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, একটি পাকা সড়ক মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষের দুর্ভোগ একবারে খুবই কঠিন অবস্থা হয়ে গেছে। মানুষ তো গাড়ি করে তো যাইতেই পারে না। যারা দিন মজুর, যারা কাজ করে, এই ভ্যান চালিয়ে যাদের জীবিকা নির্বাহ করে, তাদের ওই কর্মগুলো এখন বন্ধ। এই সংসদে আপনারা এই বিলটা পাস করে আমাদের এই রাস্তাটাকে সংস্কার করবেন। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত প্রায় 88 কিলোমিটার আধুনিক মহাসড়ক নির্মাণে মেগা প্রকল্প প্রক্রিয়াধীন। সম্ভাব্য ব্যয় প্রায় 1755 কোটি টাকা। ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং অঙ্গীকার আছে, সেটার আলোকে এই রাস্তাটা পাঠানো হয়েছে। আমাদের ওখানকার যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছে, তারাও আন্তরিক, তারাও এটার পিছনে কাজ করতেছে। তা আমরা পাঠিয়ে দেব, এটা দ্রুতই হয়ে যাবে আশা করা যায়। কিন্তু বড় প্রকল্প কবে বাস্তবায়ন হবে তা এখনও অনিশ্চিত। তাই ভবিষ্যতের অপেক্ষায় না থেকে বর্তমানে ব্যবহৃত সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় থেকে দক্ষিণ পৈরতলা পর্যন্ত প্রায় 1.8 কিলোমিটার সড়ক এখন দুর্ভোগের কারণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্টে বিস্তারিত। সড়কের কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্ত তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজি বাইক, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। গর্তে পড়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এই সড়কটি কুমিল্লা সিলেট মহাসড়ক এবং নবীনগর ও বাঞ্ছারামপুরের সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম পথ। দৈনিক টাকা ইনকাম করি, এই টাকা দৈনিক গাড়ির কাজের চলে জায়গা, বিয়ারিং জায়গা, ডিফেন্সের মাল জায়গা, বিভিন্ন ধরনের সমস্যা। রাস্তাতে আর মনে করেন যে আর 1-2 মাস থাকে, তাহলে মনে করেন আমরা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়। প্রতিদিন 40 থেকে 50 হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়কের বেহাল দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, যান চালক ও সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানও। সব জায়গায় গর্ত, সব জায়গায় ড্রেনগুলো ভরাট হয়ে আছে, ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। তারপর এই গর্তের কারণে আমরা হাঁটা চলা করার সময় আমাদের অনেক সময় অনেক শিক্ষার্থী আছে যারা আপনার পড়ে যায় রাস্তা হাঁটা চলা করার সময়। এই রোডে এত অসুবিধা মানুষের বলার বাইরে। আজকে 5 থেকে 7 বছর ধরে এই রোডে কোনো কাজই হয়নি। একদিন আমি নিজে ট্রেনে পড়ে গেছি, রিক্সা নিয়ে সেরে যাবার সময় অ্যাক্সিডেন্ট করছি, পায়ে ব্যথা পাইছি আমি নিজে। এদিকে আগামী 1 মাসের মধ্যে সংস্কার কাজ শুরু করা যাবে বলে জানালেন জেলা পরিষদের প্রশাসক। কালীবাড়ি মোড় থেকে পৈরতলার চৌরাস্তার মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু আমরা দ্রুত সংস্কারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে 3,13,00,000 টাকা আমরা বরাদ্দ দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আগামী 1 মাসের ভিতরে কাজটা শুরু করার জন্য। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ও টেকসই সংস্কারের দাবি স্থানীয়দের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, দ্রুত শুরু হবে সড়কের সংস্কার কাজ। নুরুল আরাফাত, মাইটিভি, ব্রাহ্মণবাড়িয়া। গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 25। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাস
বোলতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের চালক ও হেলপার। আহত হয় বাসের অন্তত 25 জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।